নিভরানের ফোন বাজছে বিকট শব্দে। ঘুমের মধ্যেই চোখমুখ কুঁচকে গেল রাত্রির। ফোনটা বাজতে বাজতে একসময় থামল। ঘরটা আবারও নীরবতায় ডুবে যেতেই চোখমুখ স্বাভাবিক করে ভালো করে নিভরানকে আঁকড়ে ধরল সে। ঘুম পাচ্ছে ভীষণ। আজকাল বড্ড বাজে অভ্যাস হয়েছে। লোকটার বাহু ছাড়া ঘুম আসে না। বুকে মুখ না গুজলে চোখের পাতা বন্ধই হয় না। নিভরান গতকাল অনেক দেরি করে ঘুমিয়েছে। অফিসের কি সব কাগজপত্র ঘাটাঘাটি করতে করতেই রাত 2:30 বেজে গেছিল। তারপর শুয়েছে। সেই ততক্ষণ তার চোখেও ঘুম ছিল না কেন যেন। মিনিট না পেরোতেই আবার দ্বিগুণ উদ্যমে বাজতে লাগল ফোন। এবার সরাসরিই চোখ মেলল রাত্রি। কোমর থেকে নিভরানের হাতটা সরিয়ে একটু উঠে হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে ফোনটা নিল। অফিসের ম্যানেজার ফোন করেছে। বাটন চেপে শব্দ বন্ধ করল সে। মানুষটা একটু শুয়েছে তাও শান্তি নেই। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। ফোনটা বালিশের নিচে ঢুকিয়ে নিভরানের দিকে তাকাল সে। মাথার ঝাঁকড়া চুল এলোমেলো। রাত্রি আলতো করে হাত চালিয়ে তা আরও অগোছালো করে দিল। চোখের নিচে ভাঁজ পড়ে গেছে গভীর ঘুমের কারণে। গালের কাটা দাগটায়ও মানিয়ে গেছে সুদর্শন চেহারায়। রাত্রি হেসে ফেলল নিঃশব্দে। মাথা নামিয়ে কাছ থেকে দেখল। কপালে কপাল ঠেকাল। কাটা জায়গাটায় আঙ্গুল ছুঁয়ে দিতেই নিভরান ঘুমমাখা অস্ফুট কণ্ঠে বলল, কে ফোন করেছিল রাত? রাত্রি চমকে গেল। থতমত খেয়ে সরে যেতে চাইতেন নিভরান আটকে ফেলল। পিটপিট করে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তুমি কি আমাকে ভয় পাও? ভয় পাব কেন? ছাড়ুন। ভয় না পেলে ছাড়ব কেন? আচ্ছা ভয় পাই, এখন ছাড়ুন। নিভরান হেসে বলল, ভয় পাবা কেন? আমি কি করেছি তোমাকে? সদ্য ঘুম ভাঙা চেহারায় হাসিটা অবিশ্বাস্য সুন্দর দেখাল। রাত্রির চোখ আটকে গেল। মন মিয়ে গেল। গাল রাঙা হল। ভর করল আচ্ছন্নতা, নিমগ্নতা। নিভরান নরম গলায় বলল, কি হল? রাত্রি ঘোর কণ্ঠে বলল, আপনি এত সুন্দর কেন? নিভরান হাসল আবারও। আচমকাই দুগালে হাত রেখে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, কে ফোন করেছিল? দাও তো। রাত্রি সরে গেল। বালিশের নিচ থেকে ফোনটা বের করে নিভরানের হাতে ধরিয়ে দিল। নিভরান উঠে বসেছে ততক্ষণে। ঘুমটা পুরো হয়নি। গা ম্যাজ ম্যাজ করছে। ফোন চেক করল। কলব্যাক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। রাত্রি ছোট্ট একটা শ্বাস ফেলে চুলে হাত খোপা করল। বিছানাপত্তর ঝেড়ে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল। নাস্তার টেবিলে বসে রাত্রি বলল, আপনি খালাকে বলবেন উনার আর রান্না করা লাগবে না। রান্না আমিই করতে পারব। নিভরান চোখ ছোট ছোট করে বলল, তুমি করবে কেন? এত কষ্টের কোনো দরকার নেই। কষ্ট কোথায়? আমি তো আগে নিজের রান্না নিজেই করতাম। তো এখনো আমি করব। আপনার ভালো লাগে রোজ রোজ একই খাওয়া খেতে? অভ্যাস হয়ে গেছে রাত্রি ঝাঝালো কণ্ঠে বলল, আমার অভ্যাস নেই। আপনি মানা করে দিবেন মানে দিবেন। রুবিনার সামনে আর কথা বাড়াল না নিভরান। ছোট্ট করে ওর দিল, আচ্ছা ঠিক আছে। ঝালমুড়ি হাতে নিয়ে অপেক্ষা করছে নিভরান। ঝালমুড়ির প্যাকেট চুপসে হাত হলুদ হয়ে যাচ্ছে অথচ মেয়েটার আসার নাম নেই। রোজ দেরি করে। নিভরান চুল ব্রাশ করতে করতে গেটের দিকে চেয়েছিল একদৃষ্টে। সারাদিন দেখতে পায় না এমনই। সন্ধ্যাবেলা কই একটু তাড়াতাড়ি করবে। না, তাকে অপেক্ষা করিয়ে এই মেয়ে নিশ্চিত পৈশাচিক আনন্দ পায়। হঠাৎ পাশ থেকে কেউ একজন ডাক দিল, বাবা, তোমার সাথে একটু কথা বলা যাবে? নিভরান ঘাড় ফিরাল। একজন মধ্যবয়স্ক লোক।
পোশাক আশাকে বোঝা যাচ্ছে ভদ্রলোক ফালতু কথা বলার জন্য আসেনি। নিভ্রান নড়ে চড়ে দাঁড়াল। ভদ্রভাবে বলল, জি বলুন। ভদ্রলোক এবার হাসলেন। সহজ হয়ে বললেন, কেমন আছো? নিভ্রান সৌজন্যমূলক হেসে বলল, জি ভালো, কিন্তু আপনি কে? ঠিক চিনতে পারলাম না আঙ্কেল। আমাকে চিনবা না তুমি? চেনার কথাও না। নিভ্রান বলার মতো কিছু পেল না। ভদ্রলোক কিভাবে কথা এগিয়ে নিয়ে যাবে তাও বোধগম্য হল না। অপরিচিত একটা লোকের তার সাথে কি কথা থাকতে পারে? ভদ্রলোক নিজে থেকেই একটু কাছে এসে দাঁড়ালেন। গলা নামিয়ে অনুসন্ধানী কণ্ঠে বললেন, তুমি রাত্রি মেয়েটাকে নিতে আসো না? এই বাসায় পোড়ায় যে? নিভ্রান কিঞ্চিত অপ্রস্তুত হয়ে বলল, জি। ভদ্রলোকের চোখ চকচক করে উঠল। তুমি কি ওর আত্মীয়? নিভ্রান বুঝতে পারল না কি বলবে। সম্মতিসূচক মাথা নাড়াল শুধু। ভদ্রলোকের কথাবার্তার শেষটা কি দিয়ে হবে ভাবতেই মাথা ঘুরাচ্ছে। ভদ্রলোক নিভ্রানের হাতের দিকে তাকালেন। ঝালমুড়ি দেখে বিস্তর হেসে বললেন, ও কি তোমার বোন? তুমি বড় ভাই নিশ্চয়? নিভ্রান দুই ভ্রু উঁচিয়ে কয়েকবার পলক ঝাপটাল। কথাটা হজম করার চেষ্টা করতে করতে বলল, সরি। ভদ্রলোক এবার আরও একটু এগোলেন। উজ্জ্বল চোখে চেয়ে বললেন, আসলে ওকে আমাদের খুব পছন্দ বুঝলে। ও তো খুব চুপচাপ থাকে, তাই ভাবছিলাম একেবারে ওর পরিবারের সাথেই কথা বলবো। আমার ভাতিজার জন্য। নিভ্রান খুক খুক করে গলা ঝাড়ল। এক আঙ্গুলে কপালের কোণ ঘষে বলল, রাত বিবাহিত আঙ্কেল। আমি ওর হাজবেন্ড। ও আমার বউ, ছোট বোন না। ভদ্রলোক যেন বিষম খেলেন। জোর গলায় বললেন, বিবাহিত? কে বলেছে? নিভ্রান হতবিহব্বল কণ্ঠে বলল, আমার বউ। আমি জানব না ও বিবাহিত? না মানেও তো কখনো বলেনি। নিভ্রান বলল না কিছু। হাসবে না কাঁদবে দোটানায় পড়ে গেছে। ভদ্রলোক আবার বললেন, ও আসলেই তোমার বউ? নিভ্রান হাফ ছেড়ে বলল, জি আঙ্কেল। আপনাকে কাবিননামার ছবি দেখাবো? আচ্ছা, 1 মিনিট। বলে সেকেন্ডেই ফোন বের করল সে। ছবি ছিল তার কাছে। বের করে জুম করে বলল, এই আঙ্কেল। পড়েন। ভদ্রলোক অসন্তুষ্টি নিয়ে চাইলেন। এক পলক দেখে বললেন, ও আচ্ছা আচ্ছা, কিছু মনে করো না, আমি বুঝিনি। নিভ্রান ফোনটা পকেটে ঢুকাল। মেজাজটা চরম খারাপ হলেও মুখে বলল, জি ঠিক আছে, সমস্যা নেই। কিছু মনে করিনি। ভদ্রলোক যাওয়ার জন্য পা বাড়াতেই রাত্রির দেখা মিলল। গেটের সামনে দাঁড়িয়ে আছে রাস্তা ফাঁকা হওয়ার জন্য। এ পাশে আসবে। এক হাতে মাথার ওড়না ঠিক করছে। নিভ্রান নিজেই এগিয়ে গেল। ও পাশে পৌঁছাতেই রাত্রি হাত বাড়িয়ে দিল ধরার জন্য। নিভ্রান হাসল। প্রশান্তির হাসি, পূর্ণতার হাসি, প্রেয়সীর ভরসা অর্জন করতে পারা অদম্য দুর্বার হাসি। সাবধানে রাস্তা পার করে গাড়িতে বসিয়ে ঝালমুড়ি ধরিয়ে দিল হাতে। গাড়ি স্টার্ট দিতে দিতেই রাত্রি ঝালমুড়ি চিবাতে চিবাতে বলল, আপনি রুমাইসার বাবার সাথে কি কথা বলছিলেন? নিভ্রান বুঝল ভদ্রলোক রাত্রির স্টুডেন্টের বাবা। কি বিশ্রী অবস্থা! পড়াতে এসেও শান্তি নেই। বউ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। গাড়ির চাবি ঘুরাতে ঘুরাতে সে ফিচেল কণ্ঠে বলল, তোমার জন্য বিয়ের সম্বন্ধ এসেছিল রাত। নাকচ করে দিয়েছি। আমার বউকে আমি কেন বিয়ে দিব? গাছের পাতাগুলো শব্দ করে দুলছে। ঝড়োঝড়ে একটা আওয়াজে পরিবেশ শিউরে শিউরে উঠছে। সাই সাই ফুল স্পিডে ড্রাইভ করছে নিভ্রান। মঙ্গলবার, তাই রাস্তায় জ্যাম নেই।
তাছাড়া সে রং রোডে এসেছে। এদিকে জ্যাম থাকা অনেকটা অবিশ্বাস্য ব্যাপার। রাত্রি বন্ধ জানালার কাছে হাত রেখে বলল, এটা একটু নামিয়ে দিন না। নিভ্রান আর চোখে তাকাল। এক হাত বাড়িয়ে সুইচে চাপ দেয়া দেখিয়ে বলল, এভাবে খুলতে হয়। রাত্রি ভ্রু কুঁচকে বলল, কি করলেন? আবার দেখান। নিভ্রান হাসল। গাড়ির স্পিড কমিয়ে রাত্রির কোলের উপর রাখা হাতটা টেনে নিয়ে সুইচে চাপ দিয়ে বলল, এই উঠে গেল। বলে আবার চাপ দিয়ে বলল, আবার দিল, নেমে গেল। এবার মিষ্টি করে হাসল রাত্রি। ঠোঁট এলিয়ে বলল, ওহ, বুঝেছি। নিভ্রান আবারও হাসল। বাতাসের হিংস্র আলিঙ্গনে রাত্রির ওড়না পড়ে গেছে। চুল আছড়ে পড়ছে আখিপল্লবে। ঠোঁটের কোণে ঝালমুড়ির হলদেটে ঝোল। নিভ্রান আঙ্গুলের উল্টোপিঠ ঘষে ঝোল মুছিয়ে দিল। চুলগুলো কানের পিছে গুজতে গুজতে বলল, বেশি হাওয়া লাগিও না। ঘেমে আছো। ঠান্ডা বেঁধে যাবে। রাত্রি কথা শুনলই না, বরং জানালা দিয়ে মাথাটা আরও একটু বাইরের দিকে বাড়িয়ে দিল। ঠান্ডা বাতাসে কি সুন্দর কাঁচামাটির ঘ্রাণ আসছে। পাতা উড়ে উড়ে এদিক ওদিকে ছিটকে পড়ছে। হঠাৎই দমকা ধুলো চোখে ঢুকে গেল। রাত্রি চোখ বুজে মাথা ঢুকাতে ঢুকাতে চেঁচিয়ে উঠল, আহ! নিভ্রান তৎক্ষণাৎ গাড়ি থামাল। অস্থির হাতে চোখ পরক করতে করতে বলল, দেখি, জ্বলছে? রাত্রি চোখ খোলার চেষ্টা করল। নিভ্রান ড্রয়ার খুলে পানির বোতল বের করল। রুমাল ভিজিয়ে চোখে চেপে ধরল। যত্ন করে মুছিয়ে দিল। রাত্রি তখনও চোখ বন্ধ করে রেখেছে। নিভ্রান আস্তে করে বলল, খুলো তো, এখনো জ্বলছে? রাত্রি পিটপিট করল। নিচু গলায় ওর দিল, না। নিভ্রান কাঁচ তুলে দিল। পানির বোতল লাগিয়ে ড্রয়ারে ঢুকিয়ে বলল, আমার কথা তো শুনো না একটাও। রাত্রি ওর না দিয়ে বাইরে তাকাল। আকাশ সাদা হয়ে আছে। ধবধবে মেঘ ঘুরে বেড়াচ্ছে শূন্য জুড়ে। কি সাদাময়, স্নিগ্ধ, মায়াময়। মিনমিন করল সে। ঝড় হবে মনে হয়। বাসায় এসে আর শাওয়ার নেয়নি রাত্রি। শুধু হাত মুখ ধুয়ে রান্নাবান্না সেরে নিয়েছে। খাওয়া পর্ব শেষ হলো একটু দেরি করেই। রাত তখন 11টার বেশি। রাত্রি চুলে হাত খোপা করতে করতে ব্যালকনিতে উকি দিল। বৃষ্টি পাগল তখন বৃষ্টি দেখায় ব্যস্ত। বাইরে গুড়ি গুড়ি বর্ষণ শুরু হয়েছে। বাতাসে ঘর ঠান্ডা। নিভ্রান ব্যালকনি, জানালা সব খুলে রেখেছে। রাত্রি শাড়ি টাওয়াল ওয়াশরুমে রেখে ব্যালকনিতে উকি দিল একবার। বৃষ্টি পাগলটা ঠায় দাঁড়িয়ে আছে। আস্তে করে বলল সে, আমি গোসলে গেলাম। বিছানা গুছিয়ে দিয়ে যাব? আপনি ঘুমাবেন এখন? নিভ্রান হালকা করে ঘাড় ফিরাল। ভাবলেশহীন বলল, না, যাও। এখন ঘুমাব না। রাত্রি মাথা নাড়িয়ে চলে আসল। গোসলের জন্য ঢুকল। শরীর ভিজিয়ে ফেলেছে পুরোদমে তখনই বাঁধল বিরাট বিপত্তি। কারেন্ট চলে গেছে। 1-2 মিনিট অপেক্ষা করল। আইপিএস আছে তো বাসায়। লাইট জ্বলছে না কেন? বদ্ধ জায়গাটায় ঘনালি অন্ধকারে ঝর্নার পানির ঝিরঝির শব্দে আতনা উড়ে গেল রাত্রির। দরজার ছিটকিনি হাতড়াতে হাতড়াতে চেঁচিয়ে উঠল সে, এই আপনি কোথায়? এদিকে আসেন। ওপাশ থেকে দ্রুত পদচারণ শোনা গেল। নিভ্রান খটখট করল, কি হলো? ঠিক আছো? রাত্রি কাদো কাদো কণ্ঠে ওর দিল। এখানের লাইট জ্বলছে না কেন? নিভ্রানের এতক্ষণে খেয়াল হলো ঘরের লাইটও বন্ধ। মাথায় খেলে গেল, বাসার আইপিএস তো 2 সপ্তাহ আগে নষ্ট হয়েছে। এদিকে লোডশেডিং হয় না তেমন, তাই ঠিক করার কথা মনেও ছিল না। রাত্রির এলোমেলো দরজা হাতানোর শব্দ শোনা যাচ্ছে।
নিভ্রান ফোন বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে শান্ত স্বরে বলল, ভয় পায় না, তুমি বেরিয়ে আসো। আমি ফোনের লাইট রেখে দেই ভিতরে। রাত্রি প্রায় কেঁদে বলল, ছিটকিনি খুলতে পারছি না তো। নিভ্রান সাথেই বলল, রাত, শান্ত হও। আস্তে ধীরে চেষ্টা করো। খুলে যাবে। শহরে তখন মুষলধারে বৃষ্টি। কদমফুলেরা ভিজে একাকার রাত্রিও যখন দরজা খুলে ভয় কাটাতে নিভ্রানের বুকে লেপ্টে গেল কয়েকটা হৃদস্পন্দন, বোধহয় তখনই খোয়া গেল নিভ্রানের। রাত্রির ভেজা চুল, গায়ের সাথে লাগানো চুপচুপি কামিজ শরীর ভিজিয়ে দিল। পুরুষালী মনটা ছটফট করে উঠল আদিম অনুভূতিতে। মাথাচাড়া দিয়ে উঠল গাঢ় ইচ্ছে। নিজেকে সামলাতে চট করে ফোনের ফ্ল্যাশলাইটটা নিভিয়ে দিল সে। বার কয়েক ফাঁকা ঢোক গিলে একটু একটু শ্যাম্পুর ফেনা লাগানো চুলের ভাঁজে হাত ডুবিয়ে বলল, অন্ধকার ভয় পাও? রাত্রি অস্ফুট স্বরে সাড়া দিল, হু, আচ্ছা, ঠিক আছে। এভাবে থাকলে জ্বর হবে। চুলটা ধুয়ে জামাটা চেঞ্জ করে নাও। লাইট দিচ্ছি ভেতরে। আইপিএসটা নষ্ট। কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। রাত্রি পিঠের কাপড় আরো শক্ত করে আঁকড়ে ধরে রুদ্ধ স্বরে বলল, না না, অপেক্ষা করি। নিভ্রান শ্বাস ফেলল। আলতো করে ছাড়িয়ে নিয়ে গালে হাত রেখে বলল, আমি বাইরেই আছি। ভয় পায় না। ফোনের লাইটটা সাবান রাখার কেসের উপর ফিট করে বেরিয়ে এলো সে। দরজাটা বাইরে থেকে টেনে ভিড়িয়ে বলল, আটকানো লাগবে না, আমি ধরে রাখছি। নিজের গাই তখন ভিজে চুপচুপে। পিঠের শার্ট রাত্রির হাতের শ্যাম্পু মেখে একাকার। মধ্যরাতের অন্তিম সময়ে এসে আটকেছে ঘড়ির কাঁটা। ঝমঝম বৃষ্টিতে মাতাল করা সুর। নেশা ধরে যায় অন্যরকম। রাত্রি ঘুমাচ্ছে অঘোরে। ভেজা চুল বালিশে ছড়িয়ে শুয়েছিল। এখন শুকিয়ে গেছে। শ্যাম্পুর মিষ্টি গন্ধ সাথে শরীরের তীব্র মেয়েলি সুঘ্রাণটা ঝড় তুলল নিভ্রানের বুকে। কম্পিত হল প্রতিটি শিরা উপশিরা। বাইরের ঝড়ের সাথে পাল্লা দিয়ে চলল মনের ওলটপালট। বজ্রপাতের সাথে আলোড়িত হল হৃদস্পন্দন। থেমে থেমে জোরালো শ্বাস ফেলে ঘণ্টার পর ঘণ্টা চলছে সংযমের যুদ্ধ। ধারাম করে একটা প্রলঙ্কারী বজ্রপাতে নড়েচড়ে আরও মিশল রাত্রি। ঝড়ের তাণ্ডব বাড়িয়ে দিল বহুগুণ। নিভ্রান ফোঁস করে শ্বাস ফেলল। রাত্রিকে বালিশে শুয়ে দিয়ে মগ্ন চোখে চেয়ে রইল বেশ কিছুক্ষণ। ফ্যানের বাতাসের সাথে ব্যালকনির খোলা দরজা দিয়ে আসা এলোমেলো হিম অনিলের শরীর ঘেমে গেছে। নিভ্রান ঝুঁকল আরও অনেকটা। উত্তাল স্পর্শ ছুঁয়ে দিল কপালের মাঝখানে। পাতলা গোলাপি ঠোঁটে বৃদ্ধাঙ্গুল বুলালো বেশ কিছুক্ষণ। পর চট করে উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে। এমন উন্মাদনার নিমিত্ত সে জানে না। এত তৃষার উৎপত্তি সে জানে না। শুধু জানে বুকটা খা খা করছে। অভাবে অভাবে পুড়ছে হৃদয়। ব্যালকনিতে যেয়ে দাঁড়ালো সে। বৃষ্টিটা এত নিষ্ঠুর কেন? এত প্রেমময় কেন হতে হলো তাকে? এত উন্মাদ কেন বানাতে হলো? কেন এত পিপাসার জন্ম দিতে হলো? নিভ্রান রেলিংয়ে হাত রেখে দাঁড়াল। বৃষ্টির ফোঁটায় চেয়ে রইল মনভর্তি নালিশ নিয়ে। বজ্রপাতের কাঁপানো শব্দে এবারও ঘুম হালকা হল রাত্রির। তবে এতক্ষণের মতো বারবার শক্তপোক্ত বুকটায় গুটিয়ে যেতে না পেরে ঘুমটা ভেঙে গেল তার। বিরক্তি নিয়ে বিছানা হাতড়াল সে। নিভ্রান পাশে নেই বুঝতেই চোখের পাতা খুলে গেল আপনা আপনিই। চোখ ডলতে ডলতে উঠে বসল সে। তাকে একা রেখে মানুষটা গেল কোথায়? ওয়াশরুমে নেই। ভেতরে লাইট নেভানো। দরজার নিচের ফাঁক দিয়ে এখান থেকেই বোঝা যাচ্ছে। গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে আলুথালু শাড়ি নিয়েই উঠে ফ্লোরে পা রাখলে সে। ফ্লোরটা কি আশ্চর্য ঠান্ডা।
পায়ের পাতা মনে হয় জমেই গেল। রাত্রি এক কদম এগিয়ে দৃষ্টি ঘুরাতেই ব্যালকনির সুঠামদেহী অবয়বে চোখ আটকাল। উনি এতরাতে ওখানে কি করছেন? ঘুমালো তো তার সাথেই। ওখানে গেল কখন? এক পা দুপা করে আগাল। চোখের পাতায় তখনও ঘুমের রেশ পুরোপুরি কাটেনি। ব্যালকনির কাছাকাছি যেতেই আবার বিদ্যুৎ চমকাল। আলোতে স্পষ্ট হয়ে উঠল নিভৃতের পেটানো পিঠ। গায়ে জামা নেই, শোয়ার আগেই খুলে ঘুমিয়েছিল। রাত্রি জর্ণ কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ঠাটা পড়ছে দেখছেন না? ভেতরে আসুন। নিভৃত আনমনে বলল, ভেতরে গেলে তো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাচ্ছি রাত। কথাটা বলে পরক্ষণেই চট করে তাকাল পেছনে। বুকে বৃষ্টির ফোঁটা ছড়িয়ে আছে। রাত্রি চোখ কুঁচকে এগিয়ে গেল, পাশাপাশি যেয়ে দাঁড়াল। বাহু ধরে বলল, ভিজে যাচ্ছেন, চলুন। বজ্রপাত হল তখনই। রাত্রি আতকে উঠে বাহুর মধ্য চোখ লুকাল। নিভৃতের হঠাৎ কি হল কে জানে। এক মুহূর্ত বিলম্ব না করে রাত্রিকে কাছে টেনে নিল সে। মত্ত ছোঁয়ায় কোমর খামছে আচমকাই কাঁপন ধরালো অধরে অধরে। ঝড়ের তাণ্ডব শান্ত হয়ে গেল হঠাৎই। বজ্রপাত যেন লজ্জা পেয়ে থামিয়ে দিল তার ভয়ঙ্কর আওয়াজ, আলোর ঝলকানি। আধারে আধারে ঘনিয়ে এলো পরিবেশ। খুব নীরব নিভৃতে এক তৃষ্ণার্থ পুরুষ মেতে উঠল আকাঙ্ক্ষিত নারীর ঠোঁটের ভাজে ভাজে। হাতের স্পর্শ হতে লাগল গভীর থেকে গভীরতর, ঘনিষ্ঠ থেকে অতি ঘনিষ্ঠতম। খানিক বাদেই উন্মুক্ত পিঠে গাঁথল ধারালো নখ। নিভৃত ঝুঁকে আছে অনেকটা। লম্বা হওয়ায় রাত্রির নাগাল পেতে হালকা বেগ পেতে হচ্ছে তাকে। রাত্রি লাজুক ভঙ্গিতে দুহাত উঠিয়ে আলতো করে জড়িয়ে ধরল গলা। পায়ের আঙ্গুল সর্বোচ্চ উঁচু করে উচ্চতা সমান করার চেষ্টা করল। অঘোষিত সম্মতি পেয়ে নিভৃত যেন উন্মাদ হয়ে উঠল। গাঢ় আদরে কাহিল করল লজ্জায় মিয়ে যাওয়া দেহকে। রেলিং ঘেঁষে দাঁড়ানোয় বৃষ্টির তেজি ছাটে ভিজে যাচ্ছে শরীর। গড়িয়ে গড়িয়ে পড়ছে কপাল গাল বেয়ে। কিছু সময় যেতেই হাঁসফাঁস করে উঠল রাত্রি। শ্বাস নিতে না পেরে অস্থির হল শ্বাসকার্যক্রম। নিভৃত ছেড়ে দিল সাথে সাথেই। রাত্রি পা ফ্লোরে নামাল। বুকে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস টানল। নিভৃত মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে বলল, পানি খাবা? রাত্রি ওর দিতে পারল না। মৃদুভাবে দুপাশে মাথা নাড়াল শুধু। গলা কেউ চেপে ধরেছে যেন। লজ্জায় সব জট পাকিয়ে গেছে। মুখ তুলে তাকাতেই পারছে না। চোখে ঝংকার দিয়ে উঠছে যেন। রাত্রি মুখ তুলল না, নিচেই নামিয়ে রাখল। নিভৃত থুতনি ধরে তার মুখ উঁচু করল। রাত্রি চোখ মিলাল না, অন্যদিকে তাকিয়ে রইল। নিভৃত এক হাতে তার ভেজা কপাল, রাঙা গাল মুছিয়ে দিল। রাত্রি তার বাহুতে হাত ঠেকিয়ে রেখেছে। চোখের পাপড়ি কম্পমান, টকটকে লাল ঠোঁট শান্ত হয়ে আছে। আরে তাকাবে তো পাগল মেয়ে। কি হল? রাত্রি এক পলক তাকাল। পরক্ষণেই চোখ নামিয়ে লজ্জিত ভঙ্গিতে মাথা নোয়াল। নিভৃত হেসে ফেলল, আহা আমি তো। রাত্রি মিনমিন করল কিছু একটা। নিভৃত বুঝল না। পানি ভর্তি ফ্লোর ছোঁয়া ভেজা আঁচল দুহাতে চিপড়িয়ে পানি ঝরিয়ে কাঁধে তুলে দিয়ে বলল, আসো, ঘরে চলো। ভিজে গেছ। রাত্রি গুটি গুটি পায়ে ঘরে ঢুকল। বিছানায় বসল। নিভৃত মুখে তুলে পানি খাইয়ে দিল। চুলে খোপা বেঁধে দিল নিজেই। বিছানায় শুয়ে বুকে টেনে বলল, ঘুমটা ভাঙিয়ে দিলাম তোমার। চোখ ফুলে গেছে। সকালে ভার্সিটি আছে না? আচ্ছা ঠিক আছে, ঘুমাও। সকালে ঘুম ভাঙতে দেরি হল রাত্রির।
উঠে নিভ্রানকে পাশে পেল না। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। গোসলে গেছে লোকটা। ব্যালকনির কাচ বন্ধ তখন। পর্দা টানা। রাত্রি লম্বা হাই তুলে উঠে বসল। নিচের ঠোঁটের মাঝবরাবর জায়গাটা একটু ফুলে গেছে। হা করলে টান লাগে। বিছানা থেকে নেমে আলমারি খুলল সে। অনেকক্ষণ দেখে দেখে নিভ্রানের শার্ট প্যান্ট টাই ওয়ালেট বের করে সাজিয়ে রাখল। গতরাতে বলেছে আজ কি মিটিং আছে যেন। নিজের বইপত্র ব্যাগে গোছাতে গোছাতেই নিভ্রান বের হল। পরনে শুধু ধূসর ট্রাউজার। রাত্রি এক পলক তাকাল। কিছু বলল না। নিভ্রান নিজ থেকেই বলল, আন্টির ব্যান্ডেজটা খুলতে হবে রাত। ডক্টর ফোন করেছিল গতকাল। হসপিটালে যেতে বলেছে আজকে। রাত্রি নামানো গলায় প্রশ্ন করল, কখন যেতে হবে? নিভ্রান রাত্রির বের করা শার্ট গায়ে দিতে দিতে বলল, আমি অফিস থেকে বাসায় এসে আন্টিকে নিয়ে নিবনে। তারপর তোমাকে টিউশনির ওখান থেকে পিক করে হসপিটালে যাব। বেশিক্ষণ লাগবে না। খুব জোর হলে 1-1.5 ঘন্টা। রাত্রি মুগ্ধ হল। এমন মানুষ সত্যি আছে পৃথিবীতে? আছে তো। এই তো তার সামনেই দাঁড়িয়ে আছে। তার মানুষটা। একদম তার নিজের মানুষটা। নিভ্রান শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে আসল। ড্রয়ের খুলে বাদামি বেল্টের ঘড়ি বের করে রাত্রির হাতে দিয়ে নিজের হাত বাড়িয়ে বলল, লাগাও তো। রাত্রি বাধ্য মেয়ের মতন ঘড়ি পরাতে ব্যস্ত হল। নিভ্রান এবার খানিকটা গাঢ় স্বরে বলল, তুমি আজকে ওই বাসায় পড়াতে যাবা না? রাত্রির হালকা স্বর, হু। নিভ্রান সাথে সাথেই পাল্টা প্রশ্ন করল, ওই লোকের ভাতিজা কি ওখানেই থাকে? না। 1.5 বছরে বড়জোর 7-8 বার দেখেছিলাম। মাঝে মধ্যে আসে মনে হয়। ওখানে শুধু রুমাইসা, ওর বড় বোন আর আঙ্কেল আন্টি থাকে। ঘড়ি লাগানো শেষ হল। নিভ্রান কপালে টেনে ঠোঁট ছুঁয়ে নরম গলায় বলল, এই মাসটা যাক। পরের মাস থেকে ওখানে আর পড়াতে যাবে না। ঠিক আছে। রাত্রি এক মুহূর্ত ভাবল না। মাথা হেলিয়ে সম্মতি দিয়ে বলল, আচ্ছা। রুবিনার ব্যান্ডেজ খুলে আনা হয়েছে। আইনেস্থেশিয়ার প্রভাবে শরীর ফুরবল হয়ে আছে। মাথায় সেলাই লেগেছিল। সেলাই কাটতে হয়েছে। বাসায় এসে রান্না করে মাকে আগেভাগেই খাইয়ে ওষুধ দিয়ে দিয়েছে রাত্রি। এই মাটা তার বড্ড মূল্যবান সম্পদ। বাবা ছিল, বেঁচে থাকতে তার জন্য কিছুই করতে পারেনি সে। মাকে রেখে গিয়েছি তার ভরসায়, এখন মার হেলাফেলা করলে তো বাবা কষ্ট পাবে তাই না? রাত্রি রুবিনার গায়ে কাঁথা টেনে দিয়ে কপালে চুমু খেল। ঘরের আলো নিভিয়ে আস্তে করে বেরিয়ে গেল। নিভ্রান সোফায় হাত পা ছড়িয়ে বসেছিল। গায়ে এখনো সেই অফিসের জামা কাপড়ই। হাত মুখটা পর্যন্ত ধোয়েনি। গাঢ় ধূসর শার্টের উপরের একটা বোতাম খোলা। রাত্রি টেবিলে খাবার সাজিয়ে রুমে ঢুকল। পরনে হালকা গোলাপি রঙের 3 পিস। একটু ফ্রেশ হয়েই রান্নাঘরে ঢুকেছিল। সময় পায়নি শাড়ি পরার। নিভ্রানকে উদ্ভ্রান্তের মতো বসে থাকতে দেখে সামনে যেয়ে শার্টের বোতাম খুলে দিতে দিতে তাড়া দিল সে, শাওয়ার নেননি কেন? ঘেমে তো ভিজে আছেন, আপনার ঠান্ডা লাগবে না? শুধু আমার বেলাতেই যত বকাঝকা। যান ওয়াশরুমে যান। কথা শেষ করতে করতেই শার্টের সব বোতাম ছাড়িয়ে দিল সে। টাই খুলে দিল। হাতের ঘড়ি খুলে টেবিলে রাখল। নিভ্রান তখনও সোফার ব্যাকসাইডে মাথা এলিয়ে চোখ বুজে রেখেছে। ঘর্মাক্ত মুখে রাজ্যর ক্লান্তি। রাত্রি আবার বলল, উঠেন, গোসল করলে ভালো লাগবে। নিভ্রান আধবোজা চোখে তাকাল। রাত্রির ফর্সা চেহারা রান্নাবান্না করে লালাভ হয়ে গেছে। নিভ্রান একমনে কি যেন ভাবল।
ভাবা শেষ হতেই চোখের পলকে হেঁচকা টানে রাত্রিকে কোলের উপর বসিয়ে দিল। এক হাতে পেছনে দিয়ে আগলে ধরে অপর হাতে গলার ওড়না সরাতে সরাতে জড়ানো কণ্ঠে বলল, রাত, তুমি কি জানো? তোমার বিশেষ জায়গায় একটা মারাত্মক লাল তিল আছে। ও কত বিধ্বংসী জানো? সামান্য তিল হয়ে আমার দিনরাতের ঘুম ধ্বংস করে দিয়েছে। রাত্রি জবুথবু হয়ে গেল নিমিষেই। ভারিক কি গলায় কথার ভয়ানক উগ্রতার সাথে পুরুষালী তীব্র বাসনাপূর্ণ চাহনির বিপরীতে শরীর লাজুক পাতার মতো নিভিয়ে এল। হৃদস্পন্দন বাড়তে লাগল ভয়াবহ গতিতে। চোখের পাতা জানান দিল ও খুব নিকটের উষ্ণ নিঃশ্বাসের বহর এসে কম্পিত হতে শুরু করেছে। রাত্রি বার কয়েক নিজে নিজেই আওড়াল, লাল তিল, লাল তিল, লাল তিল। শেষমেশের নির্দিষ্ট অবস্থানটা মনে এসে নাড়া দিতেই ঝঙ্কার তুলল চোখের মণিতে। মস্তিষ্কের নিউরন নিস্তেজ হয়ে এল। নিভ্রাণ ঠিক ঠাক কাছে আসার আগেই তার কাঁধে জ্ঞান হারিয়ে অসাড় হয়ে গেল রাত্রি। নিভ্রাণ হতভম্ব, কাণ্ডজ্ঞানহীন চেয়ে রইল কয়েক মুহূর্ত। কি হয়ে গেল ব্যাপারটা বুঝতে ঝুঁজতেই কাঁধ থেকে মাথা হেলে পড়ল রাত্রির। নিভ্রাণ বিস্মিত, অবাক ভাবটা কাটাতে চাইল। কাটল নাকি না জানে না, কিন্তু সেকেন্ড না পেরোতেই অচেতন রাত্রির গালে হাত রেখে শব্দ করে হেসে ফেলল সে। লজ্জার চোটে একেবারে সেন্সলেস হয়ে গেল মেয়েটা। এত লজ্জা! গাল ফুলিয়ে ঠোঁট গোল করে হাফ ছেড়ে রাত্রিকে পাজাকোলা করে কোলে তুলে নিল সে। বিছানার মাঝে শুয়ে দিয়ে মুখে পানি ছিটালো অল্প করে। রাত্রি চোখমুখ কুচকালো সাথে সাথেই। একটু নড়েচড়ে ঠোঁট কামড়ে আবার শহির হয়ে গেল। নিভ্রাণ ডাকতে যেয়েও ডাকল না। থাক, এতক্ষণ রান্না করে এসেছে, এখন একটু শুয়ে থাক, ঘুম আপনা আপনিই ভেঙে যাবে। যখন চোখ মেলল তখন কারো বুকে ঠেস দিয়ে আধশোয়া হয়ে আছে রাত্রি। পিটপিট করতেই বুঝতে পারল তার মুখে মাখানো ভাতের লোকমা তুলে দিচ্ছে নিভ্রাণ। রাত্রি অপ্রস্তুত ভঙ্গিতে খাবারটা চিবাল। দ্রুত গিলে সোজা হওয়ার জন্য একটু নড়ে উঠতেই নিভ্রাণ একনজর তাকিয়ে বলল, আহা, ঘুম ভাঙল কেন? এতক্ষণ তো কি সুন্দর শুয়েছিলে। রাত্রি এদিক ওদিক তাকাল। কোলের উপর চোখ পড়তেই দেখল নিভ্রাণ প্লেটে মাছ ভাত মাখিয়ে এনেছে। সেখান থেকেই তুলে তুলে খাইয়ে দিচ্ছে। অর্ধেক প্লেট শেষ। তার মানে সে ঘুমের মধ্যেই খাচ্ছিল। ভাবনার সমাপ্তি না ঘটতেই নিভ্রাণ আবার খাবার ধরল। রাত্রি কিছু বলতে যাবে তার আগেই চোখের ইশারায় নিষেধাজ্ঞা জারি করল। মুখ খুলতে বলল। রাত্রি ছোট্ট করে হা করল। নিভ্রাণ মুখে ভাত দিয়ে প্লেট থেকে মাছ নিয়ে দিতে দিতে বলল, আগে খেয়ে নাও, পরে কথা বলো। রাত্রি দ্বিরুক্তি করল না। বিনা বাক্যব্যয় প্লেটের সব খাবার শেষ করে হালকা গলায় বলল, পানি। নিভ্রাণ প্লেটটা সাইড টেবিলে রেখে গ্লাস ভর্তি পানি খাইয়ে দিল। ঠোঁটের কোণে লেগে থাকা ভাতের কণাটা তর্জনী দিয়ে মুখে ঢুকিয়ে দিল। ঝোলা মাখানো হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছিয়ে বলল, লজ্জায় জ্ঞান হারিয়ে ফেলেছিলে। কি এমন বলেছিলাম আমি? ছি, চুপ করুন, আস্ত নির্লজ্জ আপনি। আল্লাহ! নিভ্রাণ উঠে গেল। প্লেটটা হাতে তুলে নিয়ে ভাবাবেগশূন্য হয়ে বলল, আমি কি করলাম? আমি তো বেচারা গোষ্ঠীর সদস্য। তুমি জ্বালাচ্ছ, তোমার তিল জ্বালাচ্ছে। এত বেসামাল হয়ে ঘুমালে আমি কি সারাক্ষণ চোখ বন্ধ করে রাখব? রাত্রি চাপা রাগ, লজ্জায় গায়ের ব্ল্যাঙ্কেট সরাতে সরাতে তেতিয়ে উঠল। আমি ঘুমাবই না এখানে, আমি একাই শোন। সাথে সাথেই একটা গাঢ়, তুখর সাবধান চাহনি থামিয়ে দিল তাকে। নিভ্রাণ ভ্রু উঁচিয়ে গমগমে গলায় বলল, নেমে তো দেখো একবার। রাত্রি পা গুটিয়ে ফেলল দ্রুত। তপ্ত কণ্ঠে বলল, কি করবেন নামলে?
মারবেন আমাকে? বাবা বলে গেছেন আপনি মারলে আমি সোজা উনাকে ফোন দিব কিন্তু। নিভ্রান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। তোমার বাবাকে ভয় পাই আমি? কেন পাবেন না? আর আমার বাবা কি আপনার বাবা না? নিভ্রান কিছুক্ষণ চুপ করে রইল। পর কাঁধের চুলগুলো পিছে দিতে দিতে বলল, তোমাকে মারার আগে আমার হাত যেন পচে ক্ষয় হয়ে যায়। কথাটা বলে প্লেট হাতে দরজার দিকে পা বাড়াল সে। বেরোনোর আগে ঘরের আলো নিভিয়ে দিল। শুয়ে থাকো, আমি আসছি। আকাশে আজ পূর্ণ চাঁদ। পূর্ণিমার বিস্তৃত লীলাখেলায় আলোয় আলোয় ভরে গেছে পৃথিবীর রাতের আধারে ডুবো শহর। দীপ্তিমান উজ্জ্বলতায় অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্ষম তম্রসারা গোমরা মুখেই বিদায় নিয়েছে। নিভ্রান পর্দা টানার জন্য হাত বাড়াতেই মিনমিন করে আপত্তি করল রাত্রি। খোলাই থাক। নিভ্রান আর লাগাল না, উল্টো আরও একটু সাইডে চাপিয়ে দিল। ঘরের বাতি নিভানো তখনও। অনুভূতিরা হাতছানি দিচ্ছে এদিকে ওদিকে। ধরা দিল এই শান্তি তাদের। বিছানার মাঝে শোয়া লজ্জার রাজ্যর সম্রাজ্ঞীর দিকে তাকিয়ে মুচকি হাসল নিভ্রান। পাশে শুতে শুতে বলল, জ্ঞান হারিও না আবার। ভয় পাইয়ে দিয়েছিলে। রাত্রি নীরব থেকে বলল, আপনি বাবার সাথে এমন করেন কেন? নিভ্রান কপালে হাত ঠেকিয়ে গম্ভীর গলায় বলল, কি করেছি? এই উনাদের থেকে আলাদা থাকেন। বাবার সাথে ভালো করে কথাও বলেন না। নিভ্রান সময় না নিয়ে পাল্টা প্রশ্ন করল, তোমার বাবা ভালো করে কথা বলেন? রাত্রি আরো খানিকটা চুপসে গেল। খারাপ কি বলল? নিভ্রান ওর দিল না। বাবার সাথে মনমালিন্যর খুঁটিটা তার আসলেই জানা নেই। এই প্রসঙ্গ উঠলেই মনে শুধু একটা দৃশ্যেই ভেসে আসে। বিস্তর ঝগড়াঝাঁটি শেষে রাগের বশে বাড়ি ছেড়ে যখন সে বেরোচ্ছিল বাবা তাকে একবার পিছু অবধি ডাকেনি। একবারও আটকায়নি। একবারও না। ব্যাস, অভিমানী মন সেই সময়টাতেই আটকে গেছে। সেই একরোখা ফিরে না যাওয়ার জেদটাকে পুষে পুষে পাহাড় সমান করেছে। নিভ্রান সিলিংয়ের দিকে তাকিয়ে খুব গোপনে একটা ব্যথাযুক্ত শ্বাস ছাড়ল। চাঁদের আলোতে রাত্রি স্পষ্ট দেখতে পেল চোখের কোণ গড়িয়ে বালিশে একফোঁটা তিক্ত বহি, প্রকাশের একান্ত বিসর্জন। জানেন, আমার বাবাকে আমি কত ভালোবাসতাম। বাবা যখন চলে গেল পুরো অবিশ্বাস্য লাগছিল। আমি কখনো ভাবিই নাই আমার বাবা চলে যাবে। এ জিনিস আমার কল্পনাতেও আসেনি কখনো। হঠাৎ অকল্পনীয় ঘটনাটা আমাকে শেষমেশ পুরো কল্পনাতেই পাঠিয়ে দিল। আমি রোজ রাতে স্বপ্নে দেখতাম বাবাকে। কত গল্প করতাম আমরা। ঘুম থেকে উঠে দেখতাম আমার বালিশ ভিজানো। নিভ্রান বিড়বিড় করল, সেদিন বাসে তো আমার বুক ভিজিয়ে দিয়েছিলে। কিছু বললেন? নিভ্রান কপালে রাখা হাত নামেলেই বলল, উহুম, ঘুমাও। রাত্রি বিস্মিত নয়নে তাকাল। ছোট্ট গলায় বলল, আপনি রাগ করলেন? আমি ঘুমাবো কি করে? নিভ্রান ভ্রু কুঁচকে ঘাড় ফিরাল। রাত্রির বিষণ্ণ চেহারা দেখে এক মুহূর্ত ভ্রু কুঁচকাল। সেই চাহনির অর্থোদ্ধার হয়ে যেতেই দ্রুত হাত মেলে দিল। সরি সরি। আসো। গভীর রাতে নিভ্রানের ঘুম ভাঙল ফোপানোর আওয়াজে। চকিতে চোখ মেলেই বুঝল তার পিঠ আঁকড়ে প্রথম দিনের মতোই অস্ফুট স্বরে কাঁদছে রাত্রি। গাল বেয়ে পড়ছে উত্তপ্ত পানি। মুখে সেই বাবা বাবা বলি। নিভ্রান কিছুক্ষণ স্তব্ধ থেকে প্রথম দিনের মতোই তাকে আগলে ধরল। মাথায় হাত বুলাল। হাত শক্ত করে মুঠোয় টেনে নিল। মেয়েটা শান্ত হচ্ছে না কিছুতেই। মধ্যরাত পেরিয়ে ফজরের আজান দিয়ে দিয়েছে। তখন একটু একটু করে ধাতস্থ হল রাত্রি। কান্না থামল। ঘুমে বিভোর হল ফ্যাকাশে ভেজা মুখ। সকালবেলা অফিসের জন্য তৈরি হতে হতে নিভ্রান বলল,
শুক্রবারে তোমাকে ওই বাসায় নিয়ে যাবনে। রাত্রি চুল আঁচড়াচ্ছিল। নিভ্রানের কথায় দৃষ্টি সরু হল তার। কোনো বাসায়? নিভ্রান শান্ত স্বরে বলল, তোমার বাবার বাসায়। রাত্রি চমকে তাকাল। তার জানা মতে নিভ্রান ওই বাসায় যায় না কখনোই। নাহিদার কাছে শুনেছিল, তিনি নাকি কত বলেছেন কিন্তু নিভ্রানকে কিছুতেই নেয়া যায়নি। চোখ চকচক করে উঠল। উৎফুল্ল স্বরে সে বলল, সত্যি? হু, নিষাদ বলছিল যাওয়ার কথা। নিয়ে যাবনে। তোমার বাবার সাথেও দেখা হয়ে যাবে। রাত্রি বিরক্ত হল, আপনি আবারও তোমার বাবা করছেন কেন? নিভ্রান বেশ কিছুক্ষণ চুপ থেকে ফোঁস করে বলল, আচ্ছা, ফাইন। বাবার বাসায় নিয়ে যাব? খুশি? তিনটে কালো কুচকুচে কাক লাইন ধরে কারেন্টের তারের উপর বসে আছে। গলা থেকে মাথার অংশটা কালো, ধূসর নয়। এগুলো সাধারণ কাক না, এদেরকে বলা হয় দাঁড় কাক। রাত্রি ওড়না দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে সূর্যের রোশনি উপেক্ষা করেই সেদিকে তাকাল। বিষণ্ণার মতো চেয়েই রইল অনেকক্ষণ। ছোটবেলায় বাবা বলতো দারোকাক নাকি রাতের বেলা ভূত হয়ে যায়। বাসার ছাদে ঘুরে বেড়ায়। ড্রয়িং রুমের সোফায় শুয়ে থাকে। বারান্দার রেলিংয়ে ঝুলে থাকে। সেই গল্প শুনে সবসময় দুষ্টামি ছেড়ে ছুড়ে চুপটি করে শুয়ে পড়ত সে। আর কোনো কিছুতে ছোটাছুটি থামানো না গেলেও এই দারোকাকের ভয়ে সবসময় দমিয়ে রাখা যেত তাকে। আর বাবা সেই সুযোগটাই সবসময় কাজে লাগাতে। রাস্তার ট্রাফিক সিগন্যালের সবুজ বাতিটা লাল হল। ভাবনা কাটিয়ে মানুষজনের হুড়মুড় মিছিলে যোগ দিল রাত্রিও। ভার্সিটি শেষে নিভ্রান রোজ গাড়ি পাঠিয়ে দেয়। আজকেও পাঠিয়েছিল কিন্তু সে আবার পাল্টা ফেরত পাঠিয়ে দিয়েছে। রোজ রোজ ওই বদ্ধ বাহনে চড়ে শহর ঘুরে বেড়াতে ভালো লাগে না। জীবনে একটু হাঁটাহাঁটির প্রয়োজনও আছে। শরীরের হাড়ে মরিচা ধরে যাবে নয়তো। বৃদ্ধ হবার আগেই লাঠির সাহায্য লাগবে। কিন্তু ওই পাগলটা কি আর বুঝবে সেসব? নিশ্চিত একটু পর ফোন দিয়ে ধমকাধমকি করবে। সেজন্য আগেভাগেই ফোন সাইলেন্ট করে রেখেছে সে। এখন পড়াতে যেতে হবে না। স্টুডেন্ট সকালে জানিয়ে দিয়েছে তারা আজ বাসায় থাকবে না, কোথায় যেন যাবে, তাই রাত্রির ছুটি। এবড়োথেবড়ো ধাক্কাধাক্কির মাঝেই একটা শক্ত হাত কোত্থেকে যেন এসে সেখান থেকে টেনে বের করে আনল তাকে। রাত্রি হকচকাল। সামনের মানুষটার দিকে তাকানোর আগেই মনে মনে ঝাঝালো ধমক দেওয়ার প্রস্তুতি নিল। কত বড় সাহস! রাস্তার মাঝে হাত টানাটানি করে। তার ধমক শুরু হবার আগেই হাতের মালিকের তুমুল বিরক্তিসূচক তিতা কণ্ঠ শোনা গেল। ধ্যাত ভাবি, আপনাকে এই যুদ্ধ যাত্রা থেকে উদ্ধার করতে যেয়ে তো আমার সর্বনাশ হয়ে গেল। ইহহি! ছি! ইয়াক! রাত্রির হতভম্ব ভাবটা কাটল না। নিষাদ দাঁড়িয়ে আছে। চোখমুখ অস্বাভাবিক, বিশ্রীভাবে কুচকানো। চোখের বাদামি শেডের রোদচশমার উপর দিয়েও বোঝা যাচ্ছে চোখ কুচকে রেখেছে ছেলেটা। মাথার চুলে সাদা সাদা আঠালো পদার্থ। এক হাতে রাত্রির হাত ধরে অপর হাতে রুমাল দিয়ে চুল মোছার চেষ্টা করছে সে। রাত্রি হালকা ঠোঁট নাড়িয়ে বলল, ভাইয়া, আপনি বাকিটা শেষ হল না? নিষাদ খেকিয়ে উঠে বলল, ওয়াক্থু! ছি! ভাবি মুছেন এগুলা। ইয়াক! বমি পাচ্ছে আমার। রাত্রি এক সেকেন্ড চেয়ে থেকে পায়ের পাতা একটু উঁচু করল। রুমালটায় হাত দিয়ে বলল, আপনি হাত সরান, আমি মুছে দিচ্ছি। কিছু হয়নি। নিষাদ হাত সরিয়ে নিজেই একটু ঝুঁকে দাঁড়াল। রাত্রি ব্যাগ থেকে পানির বোতল বের করল। রুমাল ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে চুল পরিষ্কার করল। নিষাদ ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। রাত্রির হাতের বোতলটা ছিনিয়ে নিয়ে সে বলল, এই মাঝরাস্তায় আমি শাওয়ার নিব কিভাবে?
আপনার কাছে কি এক বালতি পানি হবে, নাকি এতটুকুই? রাত্রি জোরজবরদস্তি হাসি আটকিয়ে আস্তে করে বলল, এতটুকুই। একটু পানি রাখবেন না সাথে? ধুরো, আচ্ছা পাবলিক টয়লেটে কি গোসলের ব্যবস্থা থাকে? রাত্রি চুলটা ভালোমতো মুছে দিয়ে হাত নামাল। রুমাল দেখিয়ে বলল, গোসল করা লাগবে না, এই দেখুন সব পরিষ্কার হয়ে গেছে। নিষাদ এক পলক তাকাল, পরমুহূর্তেই বমি করার ভঙ্গি করে বলল, ওয়াকছি, ভাবিছি। ফেলেন এটা, ধরে রেখেছেন কেন? ইয়াক বলে নিজেই রাত্রির হাত ঝেড়ে রুমালটা রাস্তায় ফেলে দিল। গড়গড় করে বোতলের অবশিষ্ট পানিটুকু রাত্রির দুহাত মুঠো করে টেনে তার ওপর ঢেলে দিল। তপ্ত গলায় বলল, সাবান কিনে আনি দোকান থেকে, আসেন তো সাথে। রাত্রি বারণ করার চেষ্টা করল, নিষাদ শুনল না। দোকান থেকে সাবান কিনল, মিনারেল ওয়াটার কিনল 2-3 বোতল। রাস্তার ধারে দাঁড়িয়েই সাবান পানি দিয়ে হাত ধোয়াল রাত্রির। নিজের চুলে ঢেলে দিল পুরো 1 বোতল পানি। পুরো পাগলের ভাই বদ্ধ পাগলের বেগতিক কাজকর্মে হতবিহব্বল হয়ে রইল রাত্রি। সে কি নিজেও পাগল হয়ে যাচ্ছে? মাথা ঘুরাচ্ছে কেন? পানিটানি ঢেলে নিষাদ হাফগোসল সেরে ফেলেছে। রাত্রি মিনমিন করল, আপনি এখানে কিভাবে এলেন? আগে বলেন আপনি এখানে করছেনটা কি? মানুষের চাপাচিপায় আলু ভর্তা হবার শখ? এত পছন্দ আলু ভর্তা? বাসায় বানিয়ে খেলেই তো পারেন। আলু নেই বাসায়? ভাইয়া এনে দেয় না? এত কিপটা হয়ে গেছে ও? রাত্রি বেকুবের মতো বলল, আপনার আমাকে আলু মনে হল? মানুষ ভর্তা বললে কেমন যেন বিদঘুটে শোনায়, হিংস্র হিংস্র লাগে। অবশ্য আপনার কথাও ঠিক, আপনাকে আলু শব্দটা মানায় না, বড়জোর চিকন বেগুনের মতো লাগে। আচ্ছা বেগুন কি ভর্তা করা যায় ভাবি? কিভাবে করে বলেন তো? আমি খাইনি কখনো। রাত্রি ওর দিল না। নিষাদ পানির বোতলগুলোর ছিপি আটকিয়ে একসাথে করে পাশের ময়লার স্তূপে ছুঁড়তে ছুঁড়তে বলল, ওই জেদিটা আপনাকে এভাবে রাস্তায় রাস্তায় হাঁটায় তাই না? অফিসের ভেতরেও কি এক কেবিন থেকে অন্য কেবিনে গাড়িতে বসে যায় ও? রাত্রি তাড়াহুড়ো করে বলল, না না উনি তো গাড়ি পাঠিয়েছিলেন, আমিই হেঁটে এসেছি। নিষাদ তাকে টেনে নিয়ে গাড়ির দরজা খুলল, বসিয়ে দিয়ে ইশারা করে বলল, সিট বেল্ট বেঁধে নেন, যে রাস্তা এদিকে, মাথা ঠুকে মরবেন নয়তো। রাত্রি সিটবেল্ট বেঁধে নিল। নিষাদ পাশে বসে গন্তব্যর ঠিকানা জিজ্ঞেস করল। রাত্রি জানাল, সে মার্কেটে যাচ্ছিল, বেতন পেয়েছে গতকাল, সেই দিয়ে একটু জিনিসপত্র কেনার জন্যই যাওয়া। গাড়ি স্টার্ট দেবার আগে সামনের ড্রয়ার খুলে পারফিউমের বোতল বের করল নিষাদ। ছিট ছিট করে মাথার উপর স্প্রে করে রাত্রির দিকে চেয়ে বলল, গন্ধ লাগছে এখনো? শপিং মলে আজকে ঢের ভিড়, জম্পেশ কেনাকাটা চলছে। নিষাদ কাজকর্ম ছেড়ে রাত্রির সাথে সাথে ঘুরছে। ঘেমে নিয়ে একাকার পিঠ। রাত্রির ব্যাগশুদ্ধ কাঁপছে থরথর করে। ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে নিভৃণ। সে ধরার সাহস পাচ্ছে না। ভাইব্রেশনের শব্দ বাইরে অবধি শোনা যাচ্ছে। নিষাদ ভ্রু কুঁচকে বলল, ফোন ধরছেন না কেন? রাত্রি কাচুমাচু করল। অপ্রস্তুত ভঙ্গিতে ফোন বের করল। কয়েক সেকেন্ড স্ক্রিনে চেয়ে আচমকাই রিসিভ করে নিষাদের কানের সাথে চেপে ধরল ফোনটা। দ্রুত বলল, আপনি কথা বলেন, আমাকে বকবে? নিষাদ বিহবল দৃষ্টিতে তাকাল। অগোছালোভাবে ফোনটা ধরে বলল, হ্যালো। ও পাশে কিছুক্ষণ নীরবতা। তারপর প্রশ্ন ভেসে আসল, তুই রাতের সাথে? না, ভাবির ফোন চুরি করে নিয়ে আসলাম আর কি। রাত কোথায়?
দে তো ওকে। নিশাদ ফতাফত ওর দিল। ভাবি কথা বলবে না। তুই নাকি বকবি? নিভান উত্তেজিত গলায় বলল। বকব না? আমি গাড়ি পাঠিয়েছি আর ও এই গরমে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। কই তোরা এখন? মার্কেটে। নিভ্রান চুপ থাকল কিছুক্ষণ। রাগ সামলে ঠান্ডা স্বরে বলল, আচ্ছা, তুই একটু ওর সাথে সাথেই থাকিস। নিশাদ ওর দিল। তুই না বললেও থাকতাম। আকাশটা বড্ড গাঢ় নীল। একটু একটু সাদা মেঘের ভাঙা টুকরো ছিটকে আছে। স্তূপ স্তূপ অপরাজিতার বাগান মনে হচ্ছে যেন। অর্ধচাঁদটা নির্নিমেষ জ্যোতি ছড়াচ্ছে সেই বাগানে। রাত্রি শপিং ব্যাগগুলো খাটে বিছিয়ে বসেছে। নিভ্রান টাওয়াল দিয়ে নিজের ভেজা চুল ঘষতে ঘষতে পাশে বসল। তিনটা একইরকম কালো পাঞ্জাবি। নেড়েচেড়ে ভালো করে দেখল তিনটা একেবারে সেইম। কপালে ভাঁজ পড়ল। এত কিছু কি? একই রকম তিনটা কিনেছ কেন? রাত্রি শাড়ির ভাঁজ খুলে দেখতে দেখতে ওর দিল। আপনার, বাবার আর ভাইয়ার। আচ্ছা, এটা কেমন হয়েছে? সুন্দর না? উইয়ে আম্মুর জন্য একই রকম কিনেছি। অফ হোয়াইট রঙের শাড়িটা দেখিয়ে বলল রাত্রি। মুখের তৃপ্তিকর মিষ্টি হাসিটা সব সৌন্দর্য ছাপিয়ে গেছে। নিভ্রান মুচকি হাসল। কপালের চুল সরিয়ে দিয়ে বলল, খুব সুন্দর হয়েছে রাত। কিন্তু এত কিছু কিনার কি দরকার ছিল? তোমার কষ্টের টাকা। আমাকে বলতে, আমি কিনে দিতাম। টাকা নিয়ে কি আমি কবরে যাব নাকি? টাকা তো খরচ করার জন্যই। তাছাড়া আপনি আমার ব্যয় সব পথ বন্ধ করে দিয়েছেন। জমিয়ে রেখে কি করব? নিভ্রান নরমভাবে তাকে আগলে ধরল। কাছে টেনে চুলের সাইডে চুমু খেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, গোছানো হলে চলো খেয়ে নেই। আন্টিও না খেয়ে আছেন আমাদের জন্য। রাত্রি যাচ্ছি বলে মাথা নাড়িয়ে সম্মতি দিল। নিজের জন্য কিছু কিনোনি? রাত্রি এক পলক কি যেন ভাবল। অতঃপর এদিক ওদিক খুঁজতে খুঁজতে ওর দিল। কিনেছি তো। উইয়ে দুলগুলো। আপনার হাতের কাছের প্যাকেটটায় আছে। বের করে দেখেন। নিভ্রান বের করল। চারজোড়া সিলভার কালারের ঝুমকা। এক একটা এক এক রকম। দুটো ছোট সাইজের আর দুটো একটু বড়। নিভ্রান হাতের তালুতে একটা রেখে পরখ করতে করতে বলল, শুধু এইগুলো? রাত্রি মুচকি হেসে ওর দিল। এগুলোই পছন্দ হয়েছে। আর কিছু ভালো লাগেনি। নিশাদ জানে আমরা কাল যাব? না তো। তো এগুলো কিভাবে কিনলে? কিনেছি। উনি বুঝেনিনি। নিভ্রান লম্বা শ্বাস ফেলল। এ মেয়েকে বোঝা মুশকিল। নদীর নীরে সোনারঙা রোদ। ঘরমাক্ত দুপুরের ঝলমলে রোদে দাঁড়িয়ে চুলের পানি ঝাড়ছে রাত্রি। গায়ে মেরুন কালারের একটা জামদানি জড়ানো। গলার সোনার চেনের ছোট্ট হীরের পাথরটা চিকচিক করছে। কানের তুলনামূলক বড় পাথরের দুলদুটো রিফ্লেক্ট করছে রোদের আলোয়। এই ধরনের সৌন্দর্য নয় যেন অপার্থিব কিছুর ছোঁয়া সর্বাঙ্গে। হঠাৎই বরফ ঠান্ডা কোমরে তপ্ত স্পর্শ পেতেই চাপা গলায় চিল্লিয়ে উঠল সে। ও আল্লাহ! এটা বারান্দা। মানুষ দেখবে। নিভ্রান সদ্য গোসল করে আসা পানিতে পরিপূর্ণ বুক দিয়ে রাত্রির পিঠ ভেজাতে ভেজাতে বলল, তো কি হয়েছে? চলবে।